অনুব্রত মণ্ডল যেগুলো বলতো খুব কানে লাগতো বা অস্বাভাবিক লাগতো, এরম কথা, এরম ভাষা। মানুষ শতাব্দীর পরিচিতি হওয়াটা আমার কাছে জরুরি। কিছু কিছু গোষ্ঠী থেকে গেলেও সেগুলো ইলেকশন আগে মিটে যায়। মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী কেউ হয় না, মমতা ব্যানার্জি একাই 100। যে পণ্ডিতরা চ্যানেলে বসে এই কথাটা বলে তাদেরকে আমার বলা যে আপনারা এই মজাটা বুঝতে পারলেন না, কিন্তু বীরভূমের মানুষের মজা করে নিল। তারা আমাকে আগে থেকে প্রিপেয়ার করেছে। না, আমার লাল রঙটা ভালো লাগে, ওটা একটা ফিক্সড ভালো লাগা, কিন্তু বাকি সব ভালো লাগাগুলো কালারগুলো পাল্টায়। ভাষার শালীনতা, সময়ের শালীনতা। 3 বারের সাংসদ, বীরভূমের 42 নম্বর লোকসভা কেন্দ্রের শতাব্দী রায়। আজ আমরা শতাব্দী রায়ের মুখোমুখি হয়েছি। এবারে তিনি তৃণমূলের প্রার্থী। একদিকে কবি, একদিকে অভিনেত্রী, পরিচালক এবং একই সঙ্গে নেত্রী। দেখো, অভিনেত্রী এত বছর কাজ করেছে, অভিনেত্রী হয়েছিলাম বলেই আমি নেত্রী হওয়াটা সহজ হয়েছে, নেত্রীর থেকে মানে সাংসদ হওয়া সহজ হয়েছে। সেই ভালোবাসার মানুষগুলো সেই ভালোবাসাটাকে কনভার্ট করেছে আর একটা ফরম্যাটে ভালোবাসাটা দিয়েছে। সুতরাং অভিনেত্রী যেমন পছন্দের, সাংসদ হওয়াটাও পছন্দের। কিন্তু তার থেকে বড় বলো যে কোনটা আমি চাই, যে আমার পরিচিতি কোনটা হোক, মানুষ শতাব্দীর পরিচিতি হওয়াটা আমার কাছে জরুরি। অভিনেত্রীর জীবনের আমার ইচ্ছেতে আমি করতে পারতাম, আমি কোনো ছবি সাইন করবো কি করবো না। এখনও এই রিসেন্টলি এর মধ্যে একটা ছবি এসছে আমার কাছে, যা শুটিং এপ্রিলে হবে। আমি বললাম ভাই আমাকে নিয়ে তাহলে করতে পারবে না, তোমরা ওয়েটও করো না আমার জন্য, তুমি ছবিটা করে নাও, পরে যদি ইলেকশনের পর আমাকে নিয়ে কখনো ভাবো আমি নিশ্চয়ই করব, কিন্তু এই ছবি আমি করতে পারবো না। কারণ আমি জানি এই ডেটটা আমি যদি দিই, শুধু সেটা কিন্তু ইলেকশন কেন্দ্রিক নয়, আমি এমনিতেও যে কটা ছবি মানে এমপি হওয়ার পর করেছি সেগুলো কিন্তু সব আমার ডেট অ্যাডজাস্ট করে না। আমি পার্লামেন্ট অফ করে, না আমি বীরভূম অফ করে, কোনোটাই অফ করে কিন্তু আমি শুটিং করিনি। যে পণ্ডিতরা চ্যানেলে বসে এই কথাটা বলে তাদেরকে আমার বলা যে আপনারা এই মজাটা বুঝতে পারলেন না, কিন্তু বীরভূমের মানুষের মজা করে নিল। আমি যে কোন সেন্সে বলছি, কোন আবদারে বলছি, কোন ভালোবাসা থেকে বলছি এই কথাটা, এবং সেই ভালোবাসা থেকে ওরা যে ফেরত দিল ভোট বাক্সে, যদি ভোট বাক্সে না আসতো তাহলে আপনারা বুঝতেন যে এটা ওরা অন্যভাবে নিয়েছে, কিন্তু ওরা মজা করে নিল। আর এত বুদ্ধিজীবী, এত যারা চ্যানেলে বসে তারা প্রতিদিন এই কথাটা উক্তি করে, আমার খুব মানে অবাক লাগে যে যারা অনেক বেশি পড়াশোনা করেছে, অনেক বেশি শিক্ষা, অনেক বেশি চ্যানেলে বসার বা জ্ঞান বিতরণ করেন, তারা এই মজা করে বুঝতে পারেননি। কারণ যদি শুধু সেটুকু হতো তাহলে 3 বার হতে পারতো না, বা যদি শুধু সেটুকু বীরভূমের মানুষ নেগেটিভভাবে ধরতো তাহলে 3 বার হতে পারতো না। যদি আমি শুধু সেটুকুই কথা বলতাম আর বাকি কোনো কাজ করতাম না তাহলেও 3 বার হতো না। তারা আমাকে আগে থেকে প্রিপেয়ার করেছে এবং তারা আমাকে এখানে নিয়ে আসার সুযোগ দিয়েছে, আমাকে বীরভূমে থাকার সুযোগ দিয়েছে। নেতার চরিত্র তো ওটা একটা কোনো ফরম্যাট হয় অ্যাক্টিং করার ক্ষেত্রে, কিন্তু ওটা তো আমার স্ক্রিপ্ট আছে, আমি জানি আমি কি বলবো, আমার কো-আর্টিস্ট কী বলবে, সেটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। আর এইখানে বাস্তবে আমি জানি আমি কি বলবো, সামনের লোক কী বলবো আমি জানি না, সুতরাং সেটা তো অনেক তফাৎ তো আছেই। রাজনীতিতে এসে এটাও শিখেছি যে আমি বলে কোনো শব্দ নেই। এটা আমি সবসময় সব মঞ্চে বলি, আমাদের কর্মীদের ক্ষেত্রে বলি, আমি বলে কোনো শব্দ হয় না, আমরা। এবং ধৈর্য মানে সামনের মানুষদের প্রতি তাদের যে অভিযোগ, অভিমান বা কোন জায়গা থেকে তারা বলছে, যারা জানেই না অনেকেই যে আমার ক্ষমতা কতটা বা তাদের পাওয়া কোনটা, পাওয়ার জন্যে আমি দিতে পারি, তারপরেও তারা বলে ফেলে, সেগুলোকে হ্যান্ডেল করা সেটা খুব কঠিন। কিন্তু আমার আরেকটাও হয় যে এই মানুষগুলোর সঙ্গে দেখা হলে, এদের ভালোবাসা দেখলে, মানে এত ভালোবাসা আছে আমার জন্যে, সেটা আমি রাজনীতিতে শেষে দেখে নিয়েছি, শিখে নিয়েছি।
আমার মনে আছে আমার প্রথম ড্রাইভারকে ছাড়িয়েছিল, সে ট্যাক্সি ড্রাইভার ছিল, ও তার যে কোনো সময় রাগ হতো, খারাপ কথা বলতো, সেই জন্য তাকে ছাড়িয়ে দিয়েছিল যে না, এই কথা বলা যাবে না। এবং আমাদের বাড়িতে ভাষা নিয়ে খুব সংযত হওয়া, মানে আমি অনেক শব্দ আছে যারা সবাই জেনারেল ইউজ করে, তাও আমাদের বাড়িতে ইউজ হয় না। মানে বিশেষ করে ছোটোবেলা থেকে আমি শিখেছি, এটা বললে, জোরে হাসলে বাবা বলতো এটা না, এরম নয়, বা এটা করো না। আমার ধারণা সেটা আমি কখনোই আমার ম্যাক্সিমাম গালাগালির লেভেলটা মানে মানে কোনো গালাগালির পর্যায়ে পড়ে না আর কি। অনুব্রত মণ্ডল যেগুলো বলতো মেনলি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম আলাদাভাবে ছিল না, দল করতাম একসঙ্গে, সংগঠন ভালো। প্রবলেম হতো উনি যেগুলো বলতেন সেগুলো আমি মানতে পারতাম না, মানে মনে হচ্ছে এরম কথা বলে, এরম ভাষা বলে, এটা আমার জন্য খুব অসুবিধে। এবং আমি যখন প্রথম এসেছি রাজনীতিতে আরও অসুবিধাজনক হতো। আমি তো বিরোধীদের সম্পর্কে এই উক্তি করি, তাই জন্য আমার কাছে খুব কানে লাগতো বা অস্বাভাবিক লাগতো এরম কথা, এরম ভাষা। কিন্তু তোমরা ওনাকে এটা বলিয়ে 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 টিআরপি হাই করে দিয়েছিলে, তার ফলে উনি জানতেন যে এটা বললেই, তার মানে সে যে অনুব্রত মণ্ডল হয়ে উঠেছিল তার কারণ এই উক্তি, তার কারণ রিপোর্টাররা ওকে এমনভাবে প্রশ্ন করতো যাতে ও একটা করে বলে, ব্যাস সেটা নিয়ে চলবে কিছুদিন। তো সেই জন্যে তার এই ভাষা জ্ঞানের মানে জন্যে জার্নালিস্ট তোমরাও অনেকটাই দায়ী। বরঞ্চ উল্টো হয়েছে, আমি মিডিয়ার সামনে বা বাইরে বলতাম যে এটা অনুব্রতর ভুল বা এটা কেষ্টদা এটা বলে না, সবাই জানতো যে আমি, কিন্তু কেষ্টদা কোনোদিন আমার কিন্তু সে ওপেনলি কখনো বিরোধিতা আমি কখনো শুনিনি বা না কাউকে বলেছে। বা আমার সামনে যখনও দেখা হয়েছে আমাদের সঙ্গে, যখন যখন দেখা হতো কাজের ক্ষেত্রে হলেও, কোনোদিন কিন্তু কোনো ভাষার আমি দেখিনি প্রয়োগ করতে। আমার মনে হয় যে আমি কখনো সেই জায়গায় পৌঁছইনি বা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করিনি, বা সেই জন্যে উনিও সেই রেসপেক্টটা রেখেছেন। প্রার্থী হওয়ার আগে দেখা হয়েছে, তখন এমনি এলাকার কথা, এমনি যেসব কথা হয়েছিল আমি গেছিলাম তখন হয়েছে, হ্যাঁ। কিন্তু প্রার্থী হওয়ার পর আমার সঙ্গে কথা হয়নি। অনুব্রত মণ্ডল এতদিন ধরে সংগঠন করেছে, যে মানুষগুলোকে নিয়ে সংগঠন করেছে তারাই এখনও রয়েছে। এত বছর ধরে তার ভাবনাতে, তার আইডিয়াতে তারা কাজ করেছে। এবারে একটা কোর কমিটি তৈরি হয়েছে, যে কমিটির যারা আছেন তারাই ইলেকশনটা পরিচালনা করবে। সুতরাং আমি যেমন আজকেও ডেট দিলাম যে আমার এই ডেটগুলো আমি দিয়ে দিলাম, এবার তারা ডিসাইড করবে আমি কোথায় যাব কি না করব। সুতরাং যখন প্রার্থী হয়ে যাওয়া মনে হওয়ার মতন, তখন আর তার কিচ্ছু মতামত কিছুর মধ্যে ঢোকা নেই। তার আগে অবধি যা ঢোকো, তারপরে বলতে একদম তুমি খালি গিয়ে লোকের সঙ্গে দেখা করো, এইটাই কাজ। বিধানসভা একটা রাস্তা করতে গেলে লাগে, একটা ব্রিজ করতে গেলে 25 কোটি টাকা, 50 কোটি টাকা। তো আমাদের কাছে আমার এখনও অনেক ব্রিজ বাকি আছে যেগুলো আমার ক্ষমতা, মানে এমপির মধ্যে আসে না। তো কিছু কিছু ব্রিজ হয়েছে, কিন্তু অনেক ব্রিজ যেগুলো হওয়া দরকার, যার জন্য আমরা বারবার মিনিস্টারের কাছে গেছি, বারবার করে কথা বলেছি। এইটা আমার কাছে খুব মনে হয়েছে যে এখন যেগুলো আমাদের প্রচুর কাজ হয়েছে, যেগুলো মেনলি বড় বড় ব্রিজ বাকি আছে, সেটা কিভাবে করা যায়, কোন মিনিস্ট্রি থেকে আসা যায় বা কত খরচা করলে ওটা ব্রিজগুলো হবে, সেটা একটা রয়ে গেছে। আমার বলাগুলো তো আমি এই বলছি না, মানে আমার তো তোমরা দেখতে পাচ্ছ আমি বলছি। তারপরে এই যে কোভিডের সময় টিকিটের দাম বাড়ানো হয়েছিল, সেটা বলে 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 লাস্ট ডে, মানে হাউসের এই টার্মের লাস্ট ডেতেও বলেছি, মিনিস্টারের সাথে দেখা করেছি, তারপরে কমেছে, তারপরে কিছু স্টপেজ হয়েছে, এগুলো তো হয়েছে। কিন্তু দেখো, এই স্ট্যান্ডিং কমিটিতে থাকলেও তুমি স্ট্যান্ডিং কমিটি 443 জন, তার মানে তুমি হয়তো কিছু স্পেসিফিক সুবিধে পাবে, তার মানে এই নয় যে তুমি স্ট্যান্ডিং কমিটি মানে সব রেলগুলো পেয়ে যাবে, সব স্টপেজগুলো পেয়ে যাবে, এরকম নয়। চেয়ারম্যান প্রথমেই বলে দেয় যে এইটা কিন্তু আমাদের জায়গা না, মানে ওই অধিকারের জায়গা, কিছু কিছু ফেসিলিটিস পাই। আমি যেগুলো করতে পেরেছি, যেগুলো বারবার বলেছি, এবং যেগুলো তোমরা মামার স্পিচে শুনবে ওখানে, মানে হাউসে যেগুলো বলেছি, যে এতবার বলার পর এটা করেননি, এতবার বলার পর মন্ত্রী করেননি, এতবার বলেছি, এগুলো সব
বলেছি প্রত্যেকটা, মানে কোনোটাই নতুন করে কথা বুঝি না, প্রত্যেকটা বলা হয়েছে, বলে এসছে। জানি না, আমার নর্মালি কিন্তু আমার সঙ্গে এমনিতেও কোনো মানে অনেক জায়গায় দেখি যে এমএলএদের সঙ্গে এমপিদের বিরোধ আছে, ওই এলাকায় ঢুকতে পারে না এমপিরা, এরকমও আছে, কিংবা 2 এমপির সঙ্গে সম্পর্ক ভালো নয় না, কিন্তু আমার সঙ্গে সেটা হয়নি। আমার সঙ্গে কিন্তু সবার সম্পর্ক ভালো, মানে আমার এগেনস্ট, মানে হয়তো সবাই আমাকে 100% পছন্দ নাই করতে পারে, কিন্তু আমার সঙ্গে কিন্তু কোনো এমএলএ কোনো ব্লকে কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ নেই, বা আমি কোনো এলাকায় যেতে পারি না এরকম জায়গা নয়, সেটা আমার সৌভাগ্য। কিছু কিছু গোষ্ঠী থেকে গেলেও সেগুলো ইলেকশন আগে মিটে যায়, মানে সবাই হয় না যে অভিমান অভিযোগ থাকে, এটা প্যারাল লোকের জন্য। ধর আমি আজকে ব্লক প্রেসিডেন্ট, আর একটা ব্লক প্রেসিডেন্ট কি একটা বুথের এগেনস্টে, বা আর একজন ব্লক প্রেসিডেন্ট হয়েছে তার এগেনস্টে, এরকম থাকতে পারে, কিন্তু যখন ইলেকশন আসে সেটা মমতা ব্যানার্জি ইলেকশন ওরা জানে, তো সেই ক্ষেত্রে আর তখন ওরা এক হয়ে যায়। তারা মায়ের অভিনয় করেছেন বলে কি প্রিয় রং লাল? না না, আমার লাল রঙটা ভালো লাগে, ভালোবাসি, কিন্তু ওটা একটা ফিক্স ভালো লাগা, কিন্তু বাকি সব ভালো লাগাগুলো কালারগুলো পাল্টায়। এবারে নির্বাচনে কিছু করছেন, একটা শুটিং করছেন? হ্যাঁ, একটা আমরা গান করছি, সেই গানটায় শ্যুট করছি, সেটা আমরা আমার ইলেকশন নিয়ে, মানে প্রার্থী নিয়ে যেমন হয় সেরকম একটা গান। শাড়িতে কোনো তৃণমূলের ছাপ দেওয়া রং? না না না, সেরকম না, তৃণমূলের ফ্ল্যাগ আছে, মমতা ব্যানার্জির ফেসবুক আছে, কোনো ব্রোচ লাগানো গলায়? না না না, ওরকম কিছু নেই, ওরকম কিছু নেই, কিন্তু গান হিসেবেই তৈরি হচ্ছে। এবারে প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী নেই কেউ বীরভূম। বললাম, মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী কেউ হয় না, মমতা ব্যানার্জি একাই 100। ক্যামেরায় শান্তনু দাস, নন্দন দত্ত, সংবাদ প্রতিদিন.in।